নমস্কার। আজকে খুবই সাধারণ অথচ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। যদি বাড়িতে বা রাস্তাঘাটে আমাদের কখনো কোনো আঘাত লাগে, তাহলে একজন পেশেন্ট বা পেশেন্ট পার্টি বা পেশেন্টের বাড়ির লোক হিসেবে আমাদের কি করণীয়, সেটা আমরা আজকে একটু আলোচনার মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব। চোট আঘাতের ক্ষেত্রে কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। যে আমাদের যে অংশে আঘাত লাগলো, সেখান থেকে কোনো ব্লিডিং হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যে অংশটায় আঘাতপ্রাপ্ত হয়েছে, সেই জায়গাটায় কোনো ডিফর্মিটি হয়েছে কিনা, হাতটা বেঁকে গেছে কিনা বা পাটা বেঁকে গেছে কিনা বা জয়েন্টটার পজিশন চেঞ্জ হয়েছে কিনা, আমরা নরমালের সঙ্গে কম্পেয়ার করে দেখতেই পারি। কোনো সোয়েলিং আছে কিনা, আঘাতটা কোন স্থানে হয়েছে, কোনো জয়েন্ট ইনভলভ করেছে নাকি দুটো জয়েন্টের মাঝখানের কোনো একটা জায়গায় হয়েছে। আঘাত লাগার পরে সেখানের সেন্সেস আছে কিনা, আমি আঙুল হাতের ক্ষেত্রে আঙুলের ফিঙ্গার মুভমেন্টগুলো আমি করতে পারছি কিনা, বা ধরুন আমার এলবো জয়েন্টে লেগেছে, আমি রিস্ট জয়েন্টটা মুভ করতে পারছি কিনা, এই জিনিসগুলো আমরা কিন্তু বাড়িতেই দেখে নিতে পারি। আরও ভালো হয় যদি আমরা রেডিয়াল পালস আগে থেকে ফিল করতে জানি, তাহলে হাতের ক্ষেত্রে রেডিয়াল পালসটা ফিল করে দেখা। পায়ের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় পালসেশন ফিল করা যায়, সেটা ডরসালিস পেডিস আর্টারি, পস্টিরিয়র টিবিয়াল আর্টারি, সেটা আপনাকে আগে থেকে না জানলে আপনি খুঁজে পাবেন না। অনেক ডাক্তারবাবুরাই খুঁজে পান না। অন্ততপক্ষে হাতের ক্ষেত্রে হাতের মুভমেন্ট, রিস্ট জয়েন্ট এগুলো চলছে কিনা বা এলবো জয়েন্ট চলছে কিনা। আমি যদি এলবো জয়েন্ট থেকে এলবো জয়েন্টেই চোট না লাগে, তার থেকে প্রক্সিমাল পার্ট মানে বডির দিকে যে পার্টটা, সেই পার্টে যদি চোট লাগে, তখন আমাকে দেখতে হবে হালকা করে যে আমার এলবো জয়েন্টটা চলছে কিনা, রিস্ট জয়েন্টটা চলছে কিনা, আমার ফিঙ্গারগুলো মুভমেন্ট হচ্ছে কিনা। পায়ের ক্ষেত্রেও সেরকম, আমার আমার যদি হিপ জয়েন্টে চোট লাগে, তাহলে আমি হিপটা কতটা মুভ করতে পারছি, আমি ডান দিকে বাঁ দিকে ঘোরাতে পারছি কিনা, হাঁটুটাকে মুভ করতে পারছি কিনা, আমার অ্যাঙ্কেল জয়েন্টটা মুভ হচ্ছে কিনা, আমার টো গুলো মুভ করতে পারছে কিনা, সেইগুলো তো আমরা দেখতেই পারি বাড়িতে। এবং যেখানে চোট লাগলো তার দূরবর্তী যে অংশটা আছে, সেখানে আমি সাড় পাচ্ছি কিনা, আমি টাচ করলে ফিল করতে পারছি কিনা, ব্যথা অনুভব হচ্ছে কিনা, এগুলো আমাকে দেখে নিতে হবে বাড়িতে বসেই। এইগুলো যখন আপনি দেখে নিলেন বা বুঝে নিলেন, এইগুলোর উপরে বেস করে আপনার কি ধরনের মেডিকেল অ্যাটেনশন দরকার, সেটা আপনি বাড়িতে বসেই ঠিক করে নিতে পারেন। মানে আপনি পেশেন্টকে দুদিন দেরি করে ডাক্তারবাবুর ওপিডিতে দেখাতে যাবেন, নাকি এক্ষুনি হসপিটালে নিয়ে গিয়ে ছুটবেন? এটা তো প্র্যাকটিক্যাল নয় যে কোনো ধরনের চোট লাগলেই, যে সামান্য একটু ধরুন হাতটায় একটুখানি কোনো জায়গায় একটু ঠুকে গেল, সে পেশেন্টটাও হসপিটালের এমার্জেন্সিতে গিয়ে দেখাবে, আর যে পেশেন্টটার কোনো রাস্তাতে রান ওভার হয়ে গেছে সেই পেশেন্টটাও হসপিটালে নিয়ে যাবে। এই দুটো তো সমান হয় না। এটা ক্যাটাগরাইজ আপনি নিজেই, এটা ট্রায়াজ বলে, সেটা আপনি বাড়িতে বসেই করে নিতে পারেন। সেটা সম্বন্ধে একটু সাধারণ ধারণা দেওয়ার জন্যই আমার এই ভিডিওটা করা। তা আপনাকে ট্রিটমেন্ট করতে আমি শেখাতে এখানে বসিনি, সেটা সম্ভব নয়। কোন কোন ক্ষেত্রে আপনাকে দ্রুত মেডিকেল অ্যাটেনশন বা এমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে, সেটা আগে আমি বলে নিই। যদি দেখেন কোনো জয়েন্টে আঘাত হয়েছে এবং জয়েন্টটা ফুলে গেছে, যেটাকে আমরা হিমার্থ্রোসিস বলি, বা এমনি সোয়েলিং হয়েছে, হিমার্থ্রোসিস নাও হতে পারে। কিছু কিছু কমন জয়েন্টে হয়, যেমন নি জয়েন্টে খুব সহজেই হিমার্থ্রোসিস হয়, অন্য জয়েন্টগুলো বোঝা যায় না, অ্যাসেস করা যায় না। যখন জয়েন্টটা ফুলে গেছে, জয়েন্টটা মুভ করতে পারছেন না, বা অন্যান্য দুটো জয়েন্টের মাঝখানে কোনো পার্টে যদি আঘাতপ্রাপ্ত হয়, সেখানে ডিফর্মিটি হয়েছে, মানে হাতটা বেঁকে গেছে, হাতটা সোজা নেই, বা কোনো জয়েন্টটা খুলে গেছে বলে মনে হচ্ছে, ডিসলোকেশন। শোল্ডার জয়েন্ট মোস্ট কমনলি হয়, এলবো জয়েন্টও হয়, হিপ জয়েন্টও হয়। যে একদিকে মনে হচ্ছে যেন জয়েন্টটা একটা অ্যাবনরমাল পজিশনে ফিক্স হয়ে গেছে, বা অ্যাবনরমাল একটা মুভমেন্ট হচ্ছে, একটা অ্যাবনরমাল অ্যাক্সিসে হচ্ছে, নরমাল দিকের মতো হচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে সাধারণভাবে, সেটা সাধারণভাবে বোঝা যায় যে ডিসলোকেশন হয়েছে হয়তো। কনফার্ম হওয়া যায় না, কনফার্ম ডাক্তারবাবুরাও হতে পারেন না ক্লিনিক্যালি সবসময় দেখে, তার ক্ষেত্রে এক্স-রে সাহায্য নিতে হয়। আপনার যেখানে আঘাত লেগেছে সেইখানটায় ব্লিডিং হচ্ছে, বা এমন আঘাত লেগেছে যেখানে মাসল টেন্ডন বা বোন এক্সপোজড হয়ে আছে,
সেটা তো আপনার পক্ষে বাড়িতে বসে ম্যানেজ করা সম্ভব নয়, তখন আপনাকে এমার্জেন্সিতে ছুটতেই হবে। আপনার যে জায়গাটায় আঘাতপ্রাপ্ত হয়েছে তার ডিস্টাল পার্টটা, মানে তার থেকে দূরবর্তী জায়গায়, যদি এইখানটা আঘাত লাগে তার থেকে দূরবর্তী জায়গা মানে আমি এই দিকটা বোঝাচ্ছি। যদি এখানে লাগে তার থেকে দূরবর্তী ডিস্টাল পার্ট মানে এই দিক। প্রক্সিমাল পার্ট হচ্ছে এই দিকে, টুয়ার্ডস আমাদের মাথা। এই ডিস্টাল পার্টে যদি আমি দেখছি সাড় পাচ্ছি না, আমার এলবো জয়েন্টে চোট লেগেছে, আমি নিচের দিকটা কোনো সাড় পাচ্ছি না, তখন আমাকে হসপিটালে দৌড়তে হবে এমার্জেন্সিতে। আমার আঙুলগুলো মুভমেন্ট হচ্ছে না, আমার টো মুভমেন্ট হচ্ছে না চোট লাগার পরে, আমাকে ইমিডিয়েট হসপিটালে যেতে হবে ফর এমার্জেন্সি ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গে বলে রাখি আরও কয়েকটা জিনিস, সেটা আপনার চোটের সঙ্গে বা যে স্থানে চোট লেগেছে সেটার সাথে ডিরেক্টলি রিলেটেড নাও হতে পারে। যেমন ধরুন আপনার হাতে লেগেছে, সাথে মাথাতেও লেগেছে, বা মাথায় লেগেছে কিনা আপনি জানেন না, পেশেন্টটা পড়ে গেছে, পড়ে গিয়ে আনকনসাস হয়ে গেছে, বা পেশেন্টটা পড়ে যাওয়ার পরে বমি হচ্ছে। এবার এই যে আনকনসাস হয়ে গেছে, এটা দুটোভাবে হতে পারে। পড়ে যাওয়ার সময় মাথাতে চোট লেগে অজ্ঞান হয়ে যেতে পারে, বা অজ্ঞান হয়ে চোট লাগতে পারে। অজ্ঞান হয়ে আগে পড়ে গেলেন, যেটা সিনকোপাল অ্যাটাক বলে। সিনকোপ হয়ে অন্য কোনো কারণে সিনকোপ হয়েছে, বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে হয়, বা যাদের হার্টের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে হয়। বাথরুমে পড়ে গেছেন, পড়ে যাওয়ার পরে অজ্ঞান হয়ে, আগেই অজ্ঞান হয়ে গেছেন, তারপরে চোটটা লেগেছে, তারপরে ধরুন হিপ জয়েন্টে লেগেছে। বা এটাও হতে পারে যে উনি কনসাস অবস্থাতেই পা স্লিপ করে পড়ে গেছেন বা ব্যালেন্স রাখতে পারেননি, তারপরে ওনার হিপ জয়েন্টেও লেগেছে, সঙ্গে মাথাতেও লেগেছে, এবং তারপরে উনি অজ্ঞান হয়ে গেছেন। দুটো ক্ষেত্রে অজ্ঞান হওয়ার কারণ আলাদা, এবং সেটা অ্যাসেস করা এবং ট্রিটমেন্ট করা অতি প্রয়োজনীয়। এটাও এমার্জেন্সি বেসিসে করা উচিত। কিছু কন্ডিশন হয়তো মিস করে গেলাম, কিন্তু সাধারণত যেটা একটা পেশেন্টের জন্য জানা প্রয়োজন, আমার মনে হয়েছে আমি বলেছি। একটা দুটো মিস করে গেলে আমি কমেন্টে সেটা লিখে দেবো, পরে পিন কমেন্টে আমি জানিয়ে দেবো। তা আমি এখানে তো মেডিকেল এডুকেশন বা ডাক্তার বা সিস্টারদের পড়াতে বসিনি। আমি আমি একজন সাধারণ মানুষের যেটুকু নলেজ, তাৎক্ষণিক নলেজ প্রয়োজন, সেটুকু জানাতে বসেছি। কোন কোন ক্ষেত্রে আপনি একটু দেরি করতে পারেন? যেমন আপনার যেখানটা লেগেছে সেই জায়গাটা আপনি মুভ করতে পারছেন, একটু সামান্য ব্যথা হচ্ছে, সেরকম ফোলেনি, সেরকম জায়গাটা লাল হয়ে নেই, বা টাচ করলে সেরকম ব্যথা নেই, অল্প ব্যথা, এবং তার যেখানে লেগেছে তার ডিস্টাল পার্টে ফিঙ্গার মুভমেন্ট এবং রেডিয়াল পালস, পায়ের দিকে, পায়ের আর্টেরিয়া ডরসালিস পেডিস পস্টেরিয়র টিবিয়াল আপনি যদি দেখতে জানেন তাহলে ভালো হয়। না হলে আরেকটা উপায় আছে, নেল বেড রিটার্ন। নেল বেড রিটার্ন, নেলটা এরকম স্কুইচ করলে সাদা হয়ে যাচ্ছে, তারপরে কতক্ষণে ফিরে আসছে। এটা 2 সেকেন্ডের কম হলে নরমাল। এগুলো ডাক্তারি টার্ম, এগুলো আপনার পক্ষে অ্যাসেস করাটা খুবই মানে ডিফিকাল্ট। আমি সেটা বলছি, এক্সপেক্ট করছিও না। ডাক্তারবাবুরাই পারেন না বেশিরভাগ সময়। হুম? আপনার পায়ের আঙুলগুলো, টোসগুলো, হাতের আঙুলগুলো মুভমেন্ট করছে, অন্যান্য জয়েন্টগুলোও ঠিক আছে, ব্যথাটা সেরকম সিগনিফিক্যান্ট নয়। আপনি পায়ের ক্ষেত্রে হলে আপনি দাঁড়াতে পারছেন, আপনি হাঁটতে পারছেন। আর যেগুলো আমি বললাম তার উল্টোটা, মানে ডিফর্মিটি হয়নি। যেখানটা লেগেছে এইখানটা আমার লেগেছে, লেগে সমানই আছে, এবং আমি যদি এরকম প্যালপেট করে দেখি, যেটা ডাক্তারবাবুরা করে দেখেন, আমি নিজেও দেখতে পারি যে এখানে কোনো উঁচু নিচু জায়গা হয়ে আছে কিনা, কোনো কটকট করছে কিনা, কোনো একটা জয়েন্টে মুভমেন্টের সময় কটকট করে শব্দ হচ্ছে লেগে যাওয়ার পরে, তখন বুঝতে হবে যে হয়তো বা ভেঙে গেছে। তাই এইখানটায় অ্যাবনর্মাল মোবিলিটি, অ্যাবনর্মালি মুভ করছে, এইখানটা তো মুভ করার কথা নয়, সেটা এটার ইন্ডিকেশন এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার। সেটা যদি না করে বাড়িতে রেখে দিতে পারেন, বা বিকেলবেলা ডাক্তারবাবু বসেন, বিকেলবেলা অবধি আপনি ওয়েট করতে পারেন। এবার এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে কি ম্যানেজমেন্ট সেটায় আসছি, সেটা ডাক্তারবাবু ঠিক করবেন। তবুও আপনার একটা ধারণা দরকার, সেটাই আমি আসছি। তার আগে বলি, আপনি যদি বাড়িতে পেশেন্ট রাখেন, সেটা আমি বলছি, এই যে বলতে গিয়ে খানিকটা রিস্কি লাগছে,
আপনি যদি আমাকে ভুল ইন্টারপ্রিট করেন, ক্ষতিটা আপনার হবে এবং সে দায়টাও আমার। ধরুন বাড়িতে একটা চোট লেগেছে, চোটটা আপনার মনে হচ্ছে না অতটা সিগনিফিক্যান্ট। সেই পেশেন্টটাকে আপনি বরফ সেঁক দেবেন, যতক্ষণ না আপনি মেডিকেল অ্যাটেনশন নিচ্ছেন। অনেকে কি করে? গরম সেঁক দিতে শুরু করে। একেবারেই উল্টোটা করে। বরফ দিয়ে সেঁক দেবেন। জায়গাটা পারলে একটু ইম্মোবিলাইজ করে রাখবেন। নাড়াচাড়া বেশি করবেন না। ব্যথা অবস্থায় বেশি নাড়াচাড়া করলে ক্ষতিই হবে। ব্যথাটা আরো বাড়বে। আপনি ইম্মোবিলাইজ করে রাখলেন। যদি হাতে কোনো আর্ম স্লিং নাও দিতে পারেন, শার্টের মধ্যে একটা বাটনের মধ্যে আঙুলটা ঢুকিয়ে এইভাবে রাখতে পারেন ইম্মোবিলাইজ করে। পায়ের ক্ষেত্রে বেডে শুয়ে থাকলেই হবে, হাঁটাচলা কম করে। আপনি বাড়িতে যদি প্যারাসিটামল থাকে, প্যারাসিটামল অ্যাডাল্টদের ক্ষেত্রে ১ গ্রামের একটা ট্যাবলেট নিয়ে নিন আপনি, যতক্ষণ না মেডিকেল অ্যাটেনশন আপনি পাচ্ছেন। তারপরে ডাক্তারবাবু দেখে সেই মতো ওষুধ দেবেন। এইগুলোই করণীয়। আর এমার্জেন্সিতে গেলে তো এমার্জেন্সি ট্রিটমেন্ট আছে। সেটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। সেটা বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে এবং আপনাকে আমি আগেই বলেছি ডাক্তার তৈরি করার কোনো ইনটেনশন আমার নেই। সেটা সম্ভবও নয়। সেখানে সিভিয়ারিটি অফ ইনজুরি অনুসারে ম্যানেজমেন্ট হবে। পেশেন্ট যদি আনকনশাস পেশেন্ট হয় তার ক্ষেত্রে একরকম হবে। যে পেশেন্টটা বলতে পারছে আমার এখানটায় লেগেছে তার ক্ষেত্রে একরকম ম্যানেজমেন্ট হবে। যে পেশেন্টটা আনকনশাস পলিট্রমা পেশেন্ট, সঙ্গে অন্যান্য জায়গাতে অ্যাবডোমেনে ইনজুরি আছে, চেস্টে ইনজুরি আছে, হেডে ইনজুরি আছে, তার ক্ষেত্রে একরকম ম্যানেজমেন্ট হবে। যে পেশেন্টটা শকে আছে, যার পালস বিপি পাওয়া যাচ্ছে না বা খুব কম আছে, যার ইউরিন আউটপুট হচ্ছে না, তার ক্ষেত্রে একরকম ম্যানেজমেন্ট হবে। যে পেশেন্টের প্রচণ্ড ব্লিডিং হয়েছে তার ক্ষেত্রে ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশন করার দরকার হতে পারে। তো এগুলো ডিপেন্ড করছে পেশেন্ট টু পেশেন্ট। সে সম্বন্ধে আমার খুব একটা বক্তব্য নেই। যেটা নিয়ে বক্তব্য আছে, যেটা আমার বলা দরকার এই প্রসঙ্গে, আপনার যে জায়গাটা কাছাকাছি হচ্ছে সবসময় সেই জায়গাটা আমি যেখানে প্র্যাকটিস করি পাশে অনেক বড়, বড় কর্পোরেট হসপিটাল আছে এবং আমার কিছু, কিছু জায়গায় এমন পেশেন্ট আসে যারা সেখানে অ্যাফোর্ড করতে পারে না সেরকম জায়গায় চলে যায়। হয়তো সামান্য একটু চোট লেগেছে সেখানে চলে গেলেন। চলে যাওয়ার পরে বললেন, "ডাক্তারবাবু আমি গেছি ওখানে এত টাকা বিল হয়ে গেছে।" সেটা তো হসপিটালের দোষ নয়। আপনি তো একটা বড় হোটেলে, একটা 5 স্টার হোটেলে গিয়ে আমি যখন গেছি, হ্যাঁ, আমি তখন বিপদে পড়ে গেছি। কিন্তু তাদের ম্যানেজমেন্টটা তো তাদের ধরুন সেটা পরিচালনা করার কস্ট আছে এবং একটা প্রোটোকল আছে। সবকিছুর জন্য একটা প্রোটোকল আছে। আর তার মধ্যেও গন্ডগোল ঘটে সেটা হচ্ছে এমার্জেন্সিতে বেশিরভাগ জুনিয়র ডাক্তাররা থাকেন। হুম? তারা আর যদি তার পাশে যদি আমরাও তো ওই স্টেজটা পার করে এসেছি, তার পেছনে যদি ২০ জন এসে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলা হয়, সে ডাক্তারবাবু ঘাবড়ে গিয়ে ২-৪ টে এক্স-রে বেশি করিয়ে ফেলতেই পারেন। আমরাও করেছি। যে কিছু না মিস না হয়ে যায়। ডাক্তারবাবু ওই অ্যাট ইজ প্ল্যাটফর্মটা দিতে তো আমরা অ্যা ভুলে গেছি বা সেই বিশ্বাসটা দিতে ১ম এই আমরা ভাবি যে কিছু গন্ডগোল হবে। আমরা গিয়ে যদি চড়াও যদি না হই তাহলে ভুলভাল ট্রিটমেন্ট করবে, ভুলভাল বিল করবে। আপনাদের যেটা বলার, যেখানে আপনি ফার্দার ট্রিটমেন্টটা করতে পারবেন না, চেষ্টা করবেন সেই জায়গাটা এড়িয়ে যাওয়ার। এখন তখন খুব সিরিয়াস একটা পেশেন্ট আনকনশাস হয়ে গেছে। তখন আপনি ইনিশিয়ালি যেখানে কাছে হবে সেখানে যাবেন। সেটা কিছু করার নেই। আমি সেখানে বক্তব্য খুব একটা দেওয়াটা আমার সাজে না। কিন্তু আপনি চেষ্টা করবেন যেটা আপনার সাধ্যের মধ্যে। যেখানে আপনি ফার্দার কিছু ধরুন গেল তারপরে পেশেন্টের আ যেটা বলে যে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট যেটা, ডেফিনিটিভ ম্যানেজমেন্টটাও আপনি করতে পারবেন সেরকম একটা জায়গায় যাওয়া ভালো। যার পয়সা-কড়ির অসুবিধে আছে, যার মেডিক্লেম নেই, মেডিকেল কলেজগুলোতে যান না। মেডিকেল কলেজের সেটআপ যথেষ্ট ভালো। আমাদের ভুল ধারণা। আমি দায়িত্ব নিয়ে বলছি, যেকোনো কর্পোরেট হসপিটালের থেকে মেডিকেল কলেজগুলোতে এমার্জেন্সি ম্যানেজমেন্ট ফার, ফার বেটার। হ্যাঁ, ওখানে হয়তো পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে। আপনার সঙ্গে হয়তো কমিউনিকেট করছে না ঠিক করে। এত পেশেন্ট লোড আমরাও যখন পড়াশোনা করেছি মেডিকেল কলেজগুলোতে আমরাও পারিনি। আমার মনে আছে অর্থোপেডিক্সে আমি যখন ইন্টার্নশিপ করেছি, টানা ৭২ ঘন্টা করে ডিউটি দিতে হতো। মাসে ১ বার হতো ওরকম। ২৪ ঘন্টার ডিউটি তো ছিলই। টানা ৩ দিন ধরে একই জামাকাপড় পরে এবং পেশেন্টের পর পেশেন্ট, সারা দিনরাত পেশেন্ট। তারপরে কি
সেটা কি কমিউনিকেশন যেটা কর্পোরেট হসপিটালে সম্ভব, সেটা ডাক্তারের পক্ষে সম্ভব নয়, অসম্ভব। উচিত, উচিত আর সম্ভব হওয়ার মধ্যে পার্থক্য আছে। আজকের বক্তব্য আমার এটুকুই ছিল। জানি না এটা আপনাদের কতটা কাজে লাগবে। তবে আমি চেষ্টা করলাম আমার সাধ্যমতো বোঝানোর। নমস্কার, ভালো থাকবেন।